বাংলাদেশে ইসলামী উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে এরকম আশঙ্কা প্রকাশ করে বিশ্বখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট পাবলিশ করেছে। এর মধ্যে এটা নিয়ে অনেক কথাবার্তা, সরকারের দিক থেকে প্রতিক্রিয়া এসছে। এমন একটা কিছু ঘটতে যাচ্ছে এটা অনুমান করেছিলাম। আমি আমার অনেকগুলো ভিডিওতে এই আশঙ্কা প্রকাশ করেছি। আমি এটা নিয়ে মূলত কথা বলবো এবং বলার সাথে সাথে আপনারা অনেকে এই রীতিমতো যা যা করেন আর কি, আমি প্রায় বলি যুক্তি দিয়ে সমালোচনা করলে ভালো হয়, কিন্তু আপনারা গালিগালাজ করবেন করুন, কিন্তু আপনারা যারা গালিগালাজ করবেন তারা সম্ভবত ভিডিও দেখেন না। তারা ভিডিওর এই অংশটুকু দেখলে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, একটা ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স, কেমন বাংলাদেশ আমরা চাই। আমাদের প্রধান উপদেষ্টা ঈদের দিন কিছু মানুষকে দাওয়াত দিয়েছিলেন তার শুভেচ্ছা বিনিময়ের জন্য, কিছুটা আপ্যায়ন করার জন্য। আমি ইনভাইটেড হয়েছি। মানে ওখানে সব উপদেষ্টাদের সাথে, প্রায় সব উপদেষ্টাই আমাদের খুব পরিচিত, পূর্ব পরিচিত। সরকারের সমালোচনা করছি সেটা তারা দেখছেন, কিন্তু খুবই কর্ডিয়াল বিহেভ করছেন। এর মধ্যে একজনের কথা আমি একটু আলাদাভাবে বলবো একটু পরেই। প্রধান উপদেষ্টা সবার সাথে, এটাও একটা অসাধারণ ব্যাপার। আগে আমরা দেখতাম প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকেন, সবাই সারিবদ্ধভাবে গিয়ে তার সাথে কুশল বিনিময় করেন। ডক্টর ইউনূস ভিন্ন মানুষ। আমি শুনেছি উনি ওনার গ্রামীণ ব্যাংকেও একই কাজ করতেন, অসাধারণ। উনি প্রত্যেকটা প্যান্ডেলে গেছেন, সবার সাথে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। আমি ওনাকে বেশ কঠোর সমালোচনা করছি সাম্প্রতিক সময়, এবং আমি অনেকটাই জানি না এখন ব্যস্ততার মধ্যে পারেন কি না। উনি আমার ভিডিও দেখেন, তিনিও খুব কর্ডিয়ালি আমার সাথে দেখে খুবই আন্তরিকভাবেই আমাকে কুশল জিজ্ঞেস করলেন, আমার খোঁজ খবর নিলেন ব্যক্তিগতভাবে। এবং আমি আরেকজনের কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান, আর রোহিঙ্গা বিষয়ক যিনি হাই রিপ্রেজেন্টেটিভ আছেন। আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন, নিয়মিত গালিগালাজও করেন, তারা হয়তো খেয়াল করেছেন চায়না সফরের পর একটা সংবাদ সম্মেলন নিয়ে যেখানে লিড করেছেন মিস্টার খলিলুর রহমান, আমি বেশ টাফ ক্রিটিক করেছি তাকে। আমি ভুল কি সঠিক, ইজ এ ডিফারেন্ট ডিবেট, ইটস মাই টেক আফটার অল। আমি এভাবে বুঝেছি, আমি এভাবে বুঝতে চেয়েছি, আমার ভুল হতে পারে। আমি প্রায় একটা কথা বলি, আমি চেষ্টা করি আমি যা বুঝি সেটা বলার জন্য। আমার বোঝা যে সবসময় শতভাগ সঠিক হবে নট নেসেসারিলি। তো অনেক উপদেষ্টার সাথে পরিচয় থাকলেও খলিল ভাইয়ের সাথে আগে আমার কোনোদিন কখনো কোথাও পরিচয় তো হয়নি, মুখোমুখি দেখাও হয়নি। এই প্রথম দেখা হলো এবং উনি ভিডিওটা দেখেছেন এবং খুব কর্ডিয়ালি এটা নিয়ে কথাও তুললেন। আমরা হাসাহাসি করলাম, আমরা মজা করলাম, এবং আমি দেখিনি তার মধ্যে কোনো রকম আন্তরিকতার কোনো ঘাটতি আছে আমার প্রতি। আমারও ছিল না। আমরা ওনার পলিসি, ওনার কাজ, সরকারকে নিয়ে সমালোচনা করব, ব্যক্তি খলিলুর রহমানের সাথে কোনো সমস্যা নেই, এবং দেখলাম তারও নেই। সো এইরকম একটা গণতান্ত্রিক বাংলাদেশই আসলে আমরা চেয়েছি, এটাই বলতে চেয়েছিলাম। এইরকম একটা বাংলাদেশ আমরা চাই। আমরা তর্ক করব, বিতর্ক করব, ঝগড়াও করতে পারি, রাগারাগি করতে পারি, কিন্তু দিনের শেষে আমরা পরস্পরের শত্রুতে পরিণত হব না। আমাদের এই টলারেন্সটা তৈরি হবে, এটা আমি এক্সপেক্ট করি। যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টের মধ্যে যথেষ্ট টাফ কথাবার্তা আছে। আমি অনেকেই পাবলিশ করেছে বাংলায় ট্রান্সলেট করে, কিন্তু হেডলাইনটা হচ্ছে অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, ইসলামী হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং। বুঝতে পারছি আমরা নতুন করে বাংলাদেশকে যখন দেখছি তখন এখানে ইসলামিক হার্ডলাইনার্স, ইসলাম ধর্মের যে উগ্রবাদীরা আছে তারা তাদের একটা পথ দেখতে পাচ্ছে, এভাবে আমরা যদি বলি। কি কি আছে এখানে, আমি একটা প্রথম আলো এটাকে ট্রান্সলেট করেছে, সেখান থেকে কিছু অংশ জাস্ট একটু দেখে বলি, আপনারা পড়ে নেবেন। আমি দুটোই, আমি ট্রান্সলেটেডটা এবং নিউ ইয়র্ক টাইমসেরটা, এর মধ্যে অনেকেই নিশ্চয়ই দেখেছেন। সেখানে বলা হচ্ছে এইরকম যে নারীর শরীরের উপরে নিয়ন্ত্রণ ঘোষণা দেয় উগ্রবাদীরা শুরু করেছিল। এর মধ্যে বলা হচ্ছে একটা রাজনৈতিক শূন্যতা আছে, সেই শূন্যতার মধ্যেই এগুলো শুরু হয়েছে। নারীদের ফুটবল খেলা বন্ধের কথা খুব ক্লিয়ারলি আছে, এবং এই রিপোর্টের মধ্যে একজন নারী ফুটবলারের বক্তব্য আছে। এবং শুধু সেটা না, পরের দিকে, শুরুর দিকে নেই, পরের দিকে আছে। আমি সেই জায়গায় যখন যাবো যে কীভাবে ঘোষণা দিয়ে এই কাজগুলো করা হয়েছে। এছাড়াও হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি ইসলাম অবমাননাকারীদেরকে মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই মৃত্যুদণ্ড কার্যকর করবেন। আচ্ছা, মানে এই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করার যোগ্য মানুষের ঘোষণা দিয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে খুব সিগনিফিক্যান্ট লোকজন কি আছে না, যারা এটা ঘোষণা দিয়ে বহাল তবিয়তে আছেন, তারা দেশে বসে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন ওই মানুষ এটা, ওই মানুষ সেটা, মুরতাদ হয়ে গেছে, তাকে কতল করা সঠিক আছে। কথাগুলো বলা রিস্কি। যারা তার এই কতলের আহ্বানকে সমালোচনা করবেন
তিনিও কতলযোগ্য হয়ে যান কিনা আমি জানি না, বাট বাংলাদেশে এগুলো ঘটছে। সো এগুলো ঘটছিল এবং সরকার চুপ করে বসেছিল। এবং আমি অবাক হয়েছি, সামহাও নিউ ইয়র্ক টাইমস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছে। এটা করলে তাদের এই ন্যারেটিভটা তৈরি হচ্ছে বাংলাদেশে, সেটা ইভেন স্ট্রঙ্গার হতো। ইসলামপন্থী যেসব দল নিষিদ্ধ হয়েছে তারাও এসব নানান রকম ইস্যুর মধ্য দিয়ে তারা ধর্মতাত্ত্বিক শাসনের পথ তৈরি করার চেষ্টা করছে। এবং এখানে সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিল করা নিয়ে আলাপ এসছে। এই ডিবেটটা আসলে হতে পারে, কারণ আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্র এবং বহুত্ববাদ যেভাবে ইনক্লুড করা সাজেস্ট করা হয়েছে, সেখানে ধর্মনিরপেক্ষতা কথাটা ইভেন গণতন্ত্রের সাথে আর ধর্মনিরপেক্ষতা আলাদা করে লেখা হয়তো প্রয়োজন নাই, কিন্তু এটা তো ফ্যাক্ট যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা শব্দটা যখন ছিল, এবং এটাকে মূলত যারা কন্টেস্ট করেছে রেগুলারলি, কারণ এখানে ধর্মনিরপেক্ষতা বলতে যেটা বোঝানো হতো সেটার এক ধরনের মিসইন্টারপ্রিটেশনও ছিল, তো সেটা যখন প্রচুর এসছে এটাকেও ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে। এখানে বিভিন্ন গোষ্ঠী আছে যারা মানে নারীরা মানে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হুমকির কথা এখানে আছে। আমরা যথেষ্ট বেশি না হলেও এই ধরনের ঘটনা তো ঘটছে। দুদিন আগেই একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমরা এই রিপোর্টটা দেখছি, এবং বাংলাদেশে বহু জায়গায় আসে নাই, বিবিসি বাংলাতে এসছে, যে বাড়িতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে মানুষের বাড়িতে হামলা হয়েছে। এখানে অনেকে বলা হচ্ছে চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে যথেষ্ট শক্ত নয়। এই কথাটা বহুদিন থেকে বলে বেড়াচ্ছি, আমি আসবো সেই জায়গায়। এবং এই ন্যারেটিভটা তৈরি হতে পেরেছে সরকারের আটার ফেলিয়ারের কারণে, আটার ইনকেপেবিলিটির কারণে। এখানে কর্তৃত্ববাদী শাসন ছিল, বাকস্বাধীনতা এগুলো ছিল না, কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে এখানে শেখ হাসিনা বলা হচ্ছে যে দীর্ঘদিন থেকে এদের উপরে ক্র্যাকডাউন চালিয়েছেন, কিন্তু আন্ডার সারফেসে এই ধরনের একটা চর্চা, এই ধরনের একটা ধর্মীয় উগ্রবাদের অস্তিত্ব ছিল, সেটাই এখন সারফেস করার চেষ্টা করছে। এর মধ্যে এই জোন নিয়ে কথা আছে। আফগানিস্তান একটা চরম জাতীয় গোষ্ঠীর জাতিগত ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে, নারীদের কোনো মৌলিক অধিকার নেই। পাকিস্তানে উগ্র ইসলামপন্থীরা বছরের পর বছর সহিংসতার মাধ্যমে তাদের চাওয়া পাওয়া বাস্তবায়ন করে আসছে। ভারতে একটি প্রতিষ্ঠিত হিন্দু ডানপন্থী দল দেশটির ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ঐতিহ্যকে খাটো করছে। বৌদ্ধ চরমপন্থীদের নিয়ন্ত্রিত মিয়ানমার জাতিগত নির্মূল অভিযান চালানো হচ্ছে। আমরা নিশ্চয়ই জানি, এটা নিয়ে আমি আমার ভিডিওতে আগে কথা বলেছি, রোহিঙ্গাদেরকে কচুকাটা করার জন্য রীতিমতো এক বৌদ্ধ ধর্মগুরু আশফিন উইরাথু মানে এটা নিয়ে টাইমের প্রচ্ছদ হয়েছিল যে নিজেকে বুদ্ধিস্ট লাদেন বলতেও পছন্দ করেন। সো প্রত্যেকটা জায়গায় এক্সট্রিমিজমগুলো আছে এবং ভারতকে ছেড়ে কথা বলেনি, এই কথাটা একটু মনে রাখতে হবে। নাহিদ ইসলাম আমাদের মানে খুবই সিগনিফিক্যান্ট মানে সমন্বয়ক আমাদের সেই মুভমেন্টের সময়কার, এখন এনসিপির আহ্বায়ক, উনি কিন্তু নিজে স্বীকার করছেন যে আমাদের চরমপন্থার দিকে ঢুকে পড়ার ভয় আছে। সো আমি নাহিদকে ওয়েলকাম করি যে উনি উড়িয়ে দেননি, কিন্তু উনি আশা প্রকাশ করছেন যে বাংলাদেশে যেই ধরনের বাংলাদেশ, ওনার বাক্যটুকু আমি একটু পড়ি, আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো রাষ্ট্র গড়ে তোলা সম্ভব যা এই মৌলিক মূল্যবোধগুলোর বিরুদ্ধে যায়। মূল্যবোধগুলো কি কি? গণতন্ত্র, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় উগ্রবাদের প্রতি ঘৃণা করার মতো মূল্যবোধগুলো টিকে থাকবে তিনি মনে করছেন। কিন্তু ভয় যে আছে, ইটস আ রিয়াল থ্রেট, এটা নাহিদ বলছেন। আমি আবারও বলছি, আমি তাকে ওয়েলকাম করছি, কারণ বাস্তবতা অস্বীকার করে কোনো লাভ নেই। সরকারের দিক থেকে অবশ্য আমরা সেটাই দেখতে পাচ্ছি, সেই প্রসঙ্গেও আসবো। এখানে নারীরা কিভাবে ইনভলভ হয়েছে ইকোনমিতে ইত্যাদি ইত্যাদি আছে। শেখ হাসিনা একদিকে যেমন ক্র্যাকডাউন চালিয়েছেন, আবার এক ধরনের ডানপন্থীদেরকে হাতে রাখার চেষ্টা করেছেন, এগুলো আছে। জামায়াতে ইসলামী সম্পর্কে এখানে একটা মানে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তারা একটা ইসলামিস্ট দল, বলা হচ্ছে তারা দীর্ঘমেয়াদে খেলবে, তাদের অর্থনীতি আছে এবং তারা মূলধারা ধর্মনিরপেক্ষ দলগুলোর প্রতি মানুষের সৃষ্ট অসন্তোষকে পুঁজি হিসাবে দেখার আশা করছে। জনাব গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল, বলছেন দলটি একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চায়। তাদের কাছে ধর্ম রাজনীতির মিশ্রণে তুরস্ক হলো সবচেয়ে বড় উদাহরণ। আমি সম্ভবত একটা আলাদা ভিডিও করব এই তুরস্ককে, মানে এরদোয়ানের তুরস্ককে যদি জামায়াতিরা আদর্শ হিসাবে মনে করে তাহলে আমাদের কপালে কি আছে সেটা নিয়ে। যাই হোক, তিনি বলছেন নারীরা সব জায়গায় করতে পারবেন, যে কোনো পেশায় যেতে পারবেন, সব ইত্যাদি ইত্যাদি, তাদের কোনো বাধা নেই। এবং আমরা সাম্প্রতিক সময় দেখেছি, যেটা একসময় ছিল না, তাদের নারী সদস্যরা রাস্তায় নেমেছেন। জামায়াতে ইসলামী, এই প্রশ্ন আমরা করতে পারি যে যদি নারীরা রাস্তায় নামা সঠিক হয় তো এতদিন দেননি কেন?
আর যদি এতদিন সঠিক না হয়ে থাকে তাহলে এখন সঠিক হওয়াটা কি ঠিক হলো? এগুলো সব কিছু নিয়ে আলাদা আলাদা আলাপের জায়গা আছে, সেই দিকে ঢুকছি না এখন। মানে একটা ফুটবল ম্যাচকে নিয়ে, যেখানে ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ করার কথা হচ্ছে, সেখানে আবার পাল্টা মাইকিং হতে দেওয়া হবে, এবং যিনি কথা বলছেন তিনি প্রকাশ্যে কথা বলছেন, এবং তার সম্পর্কে বলা হয়েছে একই এলাকায় যে ভদ্রলোক নারীদের ফুটবল খেলা নিয়ে কাজ করেন, আহমদিয়াদের ব্যাপারে এলাকা ছাড়া করার চেষ্টা হয়েছে, এবং তাদের কথাও এখানে এসছে। একটা জিনিস মিসিং আছে, এবং এর মধ্যে আরেকটা জিনিস উল্লেখ আছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো একটা নারীকে যে ওড়না ঠিক করে দেওয়ার কথা হলো, ওড়না ঠিক করতে দিয়ে বলে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে পরে ফুলের মালা দিয়ে বের করে আনা হয়েছে, এই জিনিসটারও এখানে উল্লেখ আছে। এবার আমরা একটু মানে আমি বহুদিন একটা তালিকা দিচ্ছিলাম, এবং সামহাউ নিউ ইয়র্ক টাইমস একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করেছে। আমি এটাকে আরো বড় মনে করি ইভেন, সেটা হচ্ছে মাজার ভাঙা। অ্যাবাউট 95-95টার মতো মাজার, বা শখানেকের কাছেও হয়তো চলে গেছে, মাজার ভেঙেছে একটার পর একটা। এটাও কিন্তু ধর্মীয় উগ্রবাদের লক্ষণ। মাজারকে কেন্দ্র করে নানা অন্যায় অবিচার আছে, নেশা আছে, ওখানে ওঠা টাকা নিয়ে 2 নম্বরই আছে, কোনো সন্দেহ নেই। এবং মাজারের মধ্যে করা অনেক কিছু ইসলামের মেইন টিচিং এর সাথে কন্ট্রাডিক্ট করে বলেও কেউ কেউ মনে করেন, ফাইন, সেগুলো নিয়ে ডিবেট করছি না। কিন্তু মাজার ভাঙার অধিকার কোনো ব্যক্তির নেই, এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং মাজার ভাঙার এই প্রবণতা কিন্তু এক্সট্রিমিস্ট ইসলাম যেখানে যেখানে, সৌদি আরবে, সিরিয়াতে, যেখানে যেখানে এসছে, তারা কিন্তু মাজার ভেঙেছে। এটা একদম ক্লিয়ার ইন্ডিকেশন। আফগানিস্তানে হয়েছে, যেখানে যেখানে এই ধরনের এক্সট্রিমিস্ট ইসলাম এসছে, যারা এটা করতে চেয়েছে, সেটা এসে হাজির হয়েছে। এই মাজারের জিনিসটা নিউ ইয়র্ক টাইমস সামহাউ এখানে রাখেনি। এরপর আমরা বাকি জিনিসগুলো যেগুলো এসছে সেগুলো মোটামুটি আছে। এখন ঘটনা হচ্ছে এরকম একটা কিছু যে ঘটতে পারে। আচ্ছা, তার আগে এটাও বলার দরকার আছে, নিউ ইয়র্ক টাইমস এখন খারাপ হয়ে গেছে। আমরা অনেকে দেখলাম নিউ ইয়র্ক টাইমসের 14 পুরুষ উদ্ধার করছে, অথচ আমার মনে পড়ে একটার পর একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে শেখ হাসিনা কি করছেন রিপোর্ট তৈরি করতেন, কথা বলতাম, তাদের রিপোর্ট ধরে অ্যানালাইজ করে করে সরকারকে ডোবানোর চেষ্টা করতাম। এবং অনেকেই যারা ডোবাতেন তারা এখন যেহেতু সরকারে আছেন, তারা এটাকে ডিসইনফরমেশন বলার চেষ্টা করছেন। অনেকেই, আমি খুব অবাক হচ্ছি, আমাদের পরিচিত মানুষ, খুবই সরব শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ, কিন্তু যেহেতু সরকারে আছেন তাদেরকে এখন এই কথাগুলো বলা হচ্ছে। এই রিপোর্টটি যারা করেছেন আমরা চিনি, মানে বিশেষ করে মুজিব মাসাল এই অঞ্চলের প্রধান, আমাদের রিপোর্টগুলোতে তিনি সবসময়ই তিনি রিপোর্ট করতেন, তার সাথে সাইফ হাসনাত ছিলেন, রেগুলারলি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট করেছেন, ওই রিপোর্টগুলোর সাথেই ইনভলভ ছিলেন। সো এখন যেহেতু সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে, এগুলো ডিসইনফরমেশন হয়েছে। যে কেউ রিপোর্টটা পড়ে দেখেন, আমি ইংরেজিটা পড়ুন, বাংলাটা পড়ুন, কোন তথ্যটা ভুল আছে, একটা তথ্য ভুল নাই। এবং আমরা যে সবগুলো একত্র করি, মাজার ভাঙা, নারীরা ফুটবল খেলতে পারবে না, মাজার ভাঙার কথা এখানে নেই, আমি যোগ করছি, ফুটবল খেলতে পারবে না, এবং সেখানে কিভাবে চেপে উঠলো। এবং যেই ওড়না নিয়ে ঘটনার ক্ষেত্রে আমি দুটো জিনিসকে একটু এক্সট্রা যোগ করতে চাই। এটা খুব ছোট ঘটনা না, এটা ঢাকা শহরের বুকে ঘটেছে। এবং যেদিন ওই ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে, যিনি এই অভিযোগ করেছেন, তিনি কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন উনি নারীকে ওটা বলেছেন, এবং যেটা বলেননি, যে ভাষায় তিনি বলেছেন, আমাদের নিশ্চয়ই মনে আছে, উচ্চারণ অযোগ্য একটা ভাষায় বলেছেন, এটা ভিডিও আছে, এবং উনি থানায় দাঁড়িয়ে কথা বলছেন। এবং তার সেই হ্যাডাম হয়েছিল কারণ ওই থানায় কিছু লোক গিয়ে সারা রাত হুমকি দিয়েছে পুলিশকে। আমি তো আসলে প্রশ্নটা করেছি তখনও, এই লোকজনকে থানা থেকে বের করা হয় নাই কেন? এই মব থানা থেকে বের করা হয় নাই কেন? যদি পুলিশ না পেরে থাকে, মিলিটারি ছিল, মিলিটারি দিয়ে বের করা হয় নাই কেন? কাউকে যদি গ্রেফতার করা হয়, কোনো প্রবলেম যদি হয়, কোর্টে যাবে, কোর্টে গেলে সেটা বিচারক দেখবেন। ফুলের মালা দিয়ে বেরোলেন। নট অনলি দ্যাট, ওই মামলার উইথড্র করতে হয়েছে যে নারী অভিযোগ করেছিলেন। আমরা একই সাথে যোগ করবো সেই স্মোকিং এর ঘটনা, মনে আছে নিশ্চয়ই আমাদের, ক্রমাগত ঘটছে বহু জায়গায়। আমি এখানে সব নেই, বাউল গানের উৎসব হতে পারেনি, বহু জায়গায় হতে পারেনি, শতবর্ষ পুরনো মেলা হতে পারেনি যেখানে এই ধরনের বাউল গানের চর্চা থাকে, গান হয়। বহু জায়গায় বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে নাই। এখন কেউ বলবেন ওটা হয়েছে, এতগুলো হয়েছে।
স্টুপিড লজিক, স্টুপিড লজিক। প্রেস সেক্রেটারি একটা রিবাটল দিয়েছেন, দেখলাম। আমি জানি না, সময় করতে পারলে আমি সেটা নিয়ে কথা বলবো। খুবই খুবই ইনএফিশিয়েন্ট, খুবই আনাড়ি একটা রিবাটল। এভাবে দিলে হয় না। আমি কি কি করেছি সেটা দেখো না, মানে আমি এই টোনটা দেখছি, মানে শেখ হাসিনার মতো কথা। আই এম সরি টু সে, আমি শেখ হাসিনা দেখছি এখন এই সরকারের সবার ভেতরে। আমি আওয়ামী লীগের লোকজনের সাথে যখন প্রচুর কথা বলতাম টক শোতে, যখন আওয়ামী লীগ আসতো, সমালোচনার সাথে সাথে একটা কথা ইনভেরিয়েবলি শুনেছি, ভাই আমরা তো ভালো কি করছি সেটা তো বললেন না, খালি সমালোচনা করেন। আমি তবে সমালোচনাটাই করব। একটা সরকারকে রাখা হয় ভালো কাজ করার জন্য, সরকারকে পুষি আমরা। আই রিপিট, আমরা সরকারকে পুষি, কেউ চ্যারিটি করতে আসে নাই। এক একজন কিরকম জীবন যাপন করে, আমি সদ্ভাবের কথাই বলছি, অসততার কথা বলছি না। যে স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়, টাকা বেতনে কম হয় হয়তো, কিন্তু সব ফ্যাসিলিটি মিলে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়, ওটা দিয়ে আমরা পুষি তো সবাইকে। তো আপনি তো ভালো কাজ করবেনই, সমস্যা যেখানে হবে সেটা আমরা করব। কোনখানে পদক্ষেপ নেওয়া হয়েছে? এই যে মেয়েদের ফুটবল খেলা নিয়ে যখন আমি ভিডিও করেছি, ওখানে ডয়চে ভেলেতে, আমি ভুল না করে থাকলে অথবা বিবিসি, দেশে কোনো মিডিয়া এটা নিয়ে তখন রিপোর্ট করে নাই, ডয়চে ভেলের সাথেই আমি মোটামুটি কনফিডেন্ট, স্মৃতি থেকে বলছি, কোনো একটা জেলায় উত্তরবঙ্গের কয়েকটা জায়গায় হয়েছে তো, একটা উনি নাম দিয়ে বলেছেন আমার এখানে কোনো মেয়েদের ফুটবল খেলা হবে না, সারা দেশে হলেও। ওই লোককে কি ধরা হয়েছিল? হয় নাই, হয় নাই। বহু জায়গায় রোজার সময় কয়েকটা জায়গায়, একটা তো ভিডিও আসছে বলে আমরা অনেক কথাবার্তা বলেছি, বহু জায়গায় মাইকিং হয়েছে, বহু জায়গায় হামলা হয়েছে। রমজানের সময় রেস্টুরেন্ট খোলা রেখে লোকজন খাচ্ছে কেন? তার জন্য। তো বাংলাদেশের কেউ গ্রাউন্ড তৈরি হয় নাই? তৈরি হয়েছে। এবং সবগুলো যদি আমরা একত্র করি, আমি যোগ করি, অন্তত 3 জন অভিনেত্রী শোরুম উদ্বোধন করতে পারেননি, তাদেরকে দেওয়া হয়নি। তৌহিদি জনতা, সো কল্ড। এই তৌহিদি জনতার মানে এই নাম দিয়ে সত্যিকার তৌহিদি জনতাকে আন্ডারমাইন করে এই লোকজন এসব করে বেরিয়েছে, এবং সরকার কোথাও কোনো ব্যবস্থা নেয়নি অলমোস্ট, আমি অন্তত দেখি না। ফলে যেটা দাঁড়ালো, মানে খেয়াল করি আমরা বাংলাদেশে কিছু মানুষ, 2-3 জন অতি জনপ্রিয়, অতি পরিচিত মানুষ ঘোষণা করছেন যে এর মৃত্যুদণ্ড করে ফেলো, সরকার যদি না করে সেটা করার রাইট তাদের আছে। হয়েছে তো এগুলো, এই সোসাইটিতে হচ্ছে তো। আমি তাদেরকে ধরে অনেক কিছু করে ফেলতে হবে তা না, তাদের সাথে সরকারের ইন্টারনাল যোগাযোগ হলেও থাকা দরকার। মানে সরকার যে ব্যবস্থা নিচ্ছে, 100-র মতো মাজার ভাঙা হয়েছে, আমরা কি দেখেছি? ধরা হয়েছে। কিছুদিন আগে একটা সর্বশেষ একটা মাজার ভাঙার ঘটনা আমি দেখেছি, তখন মানুষজন থাকা অবস্থায় ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে, মানুষ আহত হয়েছে। এই ঘটনাগুলো ক্রমাগত ঘটছে। এখন যখন বিরুদ্ধে যাচ্ছে, এটা নিয়ে কথা বলতে আর আমরা মনে করছি সব আমাদের শত্রুতা শুরু করেছে। বাংলাদেশে অনেক কিছু হয়েছে, অনেক ভালো কিছু হয়েছে, এখন শত্রুতা শুরু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। নিউ ইয়র্ক টাইমস ভারতীয় পত্রিকা না, মুজিব মাসাল ভারতে থাকেন, তার স্টেশন ভারতে, সাইফ বাংলাদেশে থাকেন, কিন্তু এই মুজিব মাসালই কি সব রিপোর্ট করেছে যে কেউ দেখতে পারেন, খুঁজে দেখতে পারেন, সার্চ করলেই পাবেন। বাংলাদেশ নিউ ইয়র্ক টাইমস সার্চ দেন, শেখ হাসিনার সময় কি করেছে। এবং আমি অন্তত দেখি না এর মধ্যে বিরোধিতার কোনো জায়গা আছে, আমি দেখি না, কোনোভাবেই দেখি না। এটা তৈরি হয়েছে দিনের পর দিন, এবং সরকার একেবারেই কোনো মনোযোগ দেয়নি। এখন কেন দেয়নি এই প্রশ্ন আসতে পারে। এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, অন্তত সরকার তার মাঠের শক্তি হিসাবে ডানপন্থীদেরকে রাখতে চায়। কারণ সরকার যদি দীর্ঘ সময় থেকে যাওয়ার স্বপ্ন দেখে, খোয়াব দেখে, সরকারের একটা অংশের এই খোয়াব আছে ফর শিওর, যদি সেটা দেখে থাকে, তাহলে সরকার তো মাঠেও কিছু শক্তি লাগবে। বিএনপি যখন একটা সময় মাঠে নির্বাচনের দাবিতে নামবে, ফান করছেন অনেকেই, বিএনপি এক সময় যেমন ঈদের পর, বলতে এবারও ঈদের পর নিয়ে ফান হচ্ছে, তো সেই ফান নিয়ে যখন মাঠে নামবে, তাদের কাছে ফান মনে হতে পারে, তো তাদেরকে কাউন্টার একটা ফোর্স মাঠে নামানোর খোয়াব কি সরকারের আছে? এবং সেটা কি এই ইসলামিস্টরা, সেজন্য দীর্ঘদিন থেকে এই ইসলামিস্টদেরকে কিছু করা হচ্ছে না? এসব প্রশ্ন আসবে। এই ন্যারেটিভ তৈরি হতে দেয়া হয়েছে, এবং ভারতকে আমরা জানি যে ভারত ক্রমাগত চেষ্টা করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই ন্যারেটিভ থেকে। প্রথম দিন থেকে বলছি, ট্রাম্পের সাথে মোদি যখন দেখা করেছে, যতবার তুলসি যখন এসছে, এই একটা জায়গায় বাংলাদেশের রিস্ক আছে, রিপিটেডলি বলেছি আমরা।
কিন্তু ক্ষমতায় গেলে ওই যে মনে হয় যে সব কিছু ঠিক আছে, কোনো কথা আর সঠিক মনে হয় না, কিন্তু গুরুত্ব দেয়নি। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই এটা প্রোপাগান্ডা, এটা ভারতের ইনফরমেশন ফিড করে করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তো দিনের শেষে ভারত তো জিতলো। নিউ ইয়র্ক টাইমসের মতো একটা পত্রিকায় যখন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থানের শঙ্কা নিয়ে কথা হয়, উত্থান হয়ে গেছে বলেনি, শঙ্কা নিয়ে কথা বলা হয় যখন, তখন কি দাঁড়ায়? তখন এই পারসেপশন ছড়িয়ে যায় পৃথিবীতে এটা সঠিক। তো সরকার তো এটা কমব্যাট করতে পারেনি। আমি আমার পরিচিত কয়েকজন নারীর সাথে কথা বলে শুনেছি ওই ওড়নার ঘটনার পর তারা ভীতবোধ করেন। একটা ঘটনা, কেউ কেউ বলবেন একটাই তো ঘটেছে, না, একটা ঘটনা এবং এরপর কনসিকুয়েন্স যা ঘটেছে, সরকার যেভাবে এটাকে ডিল করেছে, যে ফুলের মালা গলায় দিয়ে একটা আপাদমস্তক ক্রিমিনাল বেরিয়ে এসছে, তাতে নারীরা নিরাপত্তাহীন বোধ করার সমূহ কারণ আছে তো করছেন। ফলে এই সব কিছুর দায় সরকারের। কারণ বহুবার একটা কথা বলেছে, একটা ঘটনা কখনো কখনো হুটহাট ঘটে যেতে পারে। ডেটারেন্ট হচ্ছে ঘটনা ঘটার ঠেকানোর জন্য যে ডেটারেন্ট, সেটা হচ্ছে ব্যবস্থা নেওয়া। মাজার একটা ভেঙেছে, 5টা ভেঙেছে, 10টা ভেঙেছে, তখন দেশে তেমন সরকার ছিল না। এরপরে প্রত্যেকটা, এই কয়েকদিন আগেও মাজার ভাঙার কথা বললাম, যেখানে মানুষ আহত হয়েছে, বললাম সরকার এত নাকি সক্ষম, সরকার এত কিছু করে ফেলেছে, সে ধরেনি কেন লোকজনকে? কোথাও কিছু করেনি। সরকারের 1 মাস 2 মাস ছাড় দিলাম, 3 মাস 4 মাস থেকে একটার পর একটা ঘটনা কি ঘটেনি? ঘটেছে। তো কি করেছে সরকার? যে 2 নারী স্মোকিং করার জন্য রাস্তায় পেটানো হয়েছে 2 জন নারীকে, সেই লোককে চরম, তার ছবি ছড়িয়ে পড়েছিল সেদিন থেকে, 3 দিন শোরগোল করার পর তাকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতেই সরকার তৈরি করেছে। আমরা অনেকে জানি না, আমরা না জেনে শোরগোল করি। বহুদিন থেকে বলছিলাম যে আমাদের বিপদ হবে এই জায়গায়, শোরগোল করে বেরিয়েছি। কে কোথায় কি করছে, কোন দল কি করছে না করছে। আমি একটা কথা বলি, আমি একদিন বিস্তারিত আলোচনা করব। একটা দল ইলেকশন চাইছে বা চাইছে না, এই ডিবেটগুলো থাকুক, কিন্তু বাংলাদেশের মূল চ্যালেঞ্জ, মূল রিস্ক কোন জায়গা থেকে আসছে সেটা আইডেন্টিফাই করতে পারিনি। বাংলাদেশে মানে এই রিপোর্টে ডিটেল নেই। প্রচুর দায়েশের পতাকা নিয়ে প্রচুর মিছিল হয়েছে বাংলাদেশে, একটা সময় অনেক বেশি হয়েছে, এটা কমে আসছে। হিজবুত তাহরির দীর্ঘদিন খুবই অসাধারণ, সহজ, চমৎকার ভাবে তাদের সব কর্মসূচি পালন করেছে। সর্বশেষ কয়েকদিন আগেও এত বড় আয়োজন করে তারা মিছিল ডাকতে পেরেছে। সরকার একটা নিষিদ্ধ সংগঠনকে কন্ট্রোল করার জন্য আসলে কি করেছে, কিভাবে তারা এতটুকু পারল? আমি একটা কথা, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আবারও বলছি, সরকারের চরিত্রে আমি পরিবর্তন দেখছি এবং এটাই বিপজ্জনক। সরকার যদি স্বীকার করত এগুলো হয়েছে, কি কি কারণে হয়েছে, কেন হবে না, কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন, এগুলো আমরা এবং পৃথিবীকে আসলে আশ্বস্ত করতে পারতে, এবং এই আশ্বস্ত করতে পারতে হবে। আমরা খুবই ছেলে খেলা করছি। আমরা ট্রাম্পকে চিনতে পারছি না, আমরা ট্রাম্প প্রশাসনের হিন্দুত্ববাদীদেরকে চিনতে পারছি না। অনেকেই না চিনে না জেনে আমরা মনে করছি সব ম্যানেজ। আমরা মনে করছি এলন মাস্ককে স্টারলিংক এখানে আসতে দিলেই এলন মাস্ক সব ম্যানেজ করে ফেলবে। কেউ হয়তো মনে করছেন, স্টুপিড আইডিয়া, স্টুপিড থট, সরি টু সে। সরকার সতর্ক হওয়া দরকার এবং ডিনায়াল থেকে সরে আসা দরকার। সব ঠিক করে ফেলেছি, যদ্দূর করছি তার চেয়ে বেশি এক্সাজারেট করছি। একটা অথর্ব সরকার অনেক সাফল্য আছে, ঠিক ততটুকু ক্লেম করলো অনেক সাফল্য, কিন্তু সরকার এক্সাজারেট করছে, এটাই আমার কাছে ভয়ের জিনিস লাগে। এবং যে জিনিসটা সঠিক সেটাকে সে ডিনাই করছে। আমাদের বিপদ বাড়ছে, আমাদের সবার শোরগোল করা দরকার, যাতে সরকার অন্তত শোরগোলেও কিছুটা হলেও মনোযোগ এদিকে ফেরায়। সংস্কার এবং সেটার ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন, বাস্তবায়ন, এটা নিয়ে এনসিপি খুব সিরিয়াস। আমরা জনাব নাহিদ ইসলাম, এনসিপির প্রধান, তাকে একাধিকবার বলতে শুনেছি জুলাই সনদ যদি তাদের পছন্দ না হয় তাহলে তাতে তারা স্বাক্ষর করবেন না। এই মুহূর্তে তার দল সাংগঠনিক সফর করছে। বহুবার বলেছি, আবারও বলতে চাই,
তাদের সেই সফরে মানুষজনের সম্পৃক্ততা, মানুষজনের উপস্থিতি দেখে আমি খুবই আশান্বিত হয়েছি। আমি খুবই ভালো বোধ করি বাংলাদেশের এই তরুণদের যে দলটা আছে এটা যদি জনগণের কাছে পৌঁছতে পারে, জনগণের সাথে কানেক্টেড হতে পারে, আমাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে যদি তারা সামনে আসেন, আমাদের গণতন্ত্রের জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না। যাই হোক, জনাব নাহিদ এখানে গিয়েও একই আলাপ করছেন, একই কথা বলছেন। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। যেমন মানবজমিনের একটা হেডলাইন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি, এবং এর ভেতরেই আছে তিনি বলছেন সংস্কার, তাদের যে সংস্কারগুলো, মৌলিক সংস্কার বলতে তারা যা বোঝেন, সেগুলো যদি অ্যাগ্রিড না হয় তাহলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এই ধরনের আলাপ এগুলো দীর্ঘদিন থেকে চলছে। আমি আগে একটা কথা বলেছিলাম, এনসিপি ব্রিলিয়ান্টলি দুটো এজেন্ডাকে তারা রাজনীতির বিষয়ে পরিণত করেছে। দ্যাটস গুড। একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধকরণ, এগুলো এর মধ্যে আওয়ামী লীগকে আধা নিষিদ্ধ করা গেছে, বিচার চলছে। এটা আপামর সব মানুষের সাথে কানেক্ট করার একটা জায়গা। আমাদের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এটা চান। আরেকটা হচ্ছে আমাদের শহুরে শিক্ষিত সচেতন, এই তিনটা শব্দই যোগ করতে চাই। মধ্যবিত্তের কাছে, একটা অংশের কাছে সংস্কারও খুব গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। সংস্কারের প্রয়োজন আছে কি নেই সে আলাপ ভিন্ন। আমি বহুবার বলেছি, রাজনীতিতে দরকারি জিনিসটাকেও পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তরিত করতে হয় পলিটিক্স করার জন্য, অ্যান্ড ইটস ফেয়ার, এটা ভালো, এটা করতে হয়। সো তারা এটাকে এজেন্ডা করেছেন, এটা বোঝা যায়। দ্যাটস ফাইন, রাজনীতি করুন, করবেন, এবং সেটা দিয়েই তারা জনগণের সাথে ওই শ্রেণীটাকে কানেক্ট করতে চেষ্টা করবেন। সেই শ্রেণী খুব বড় না হলে তাদের কিন্তু সোশ্যাল ক্যাপিটাল বেশি। তারা সোশ্যাল মিডিয়াতে লেখেন, কেউ টিভিতে কথা বলেন, কেউ মানে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, কেউ লেখেন সোশ্যাল মিডিয়াতে, সো কলাম লেখেন, নানান রকম মানুষজন আছে। সুতরাং এটা তাদের একটা গুরুত্বপূর্ণ চয়েস। কিন্তু আমি এটা মানে আমরা কিভাবে দেখব, তিনি যখন বলছেন জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন আসলে এই সরকারের অধীনে করা যাবে না, এটা আমরা বুঝতে পারি। বিশেষ করে জুলাই সনদের মধ্যে সংবিধান সংশোধন নিয়ে বেশ কিছু ইস্যু আছে, সেটা পরবর্তী সরকারকে করতে হবে, পরবর্তী সংসদকে করতে হবে। সেটা কোন ফর্মের সংসদ সেটা নিয়েও ডিবেট আছে, ওটা সরিয়ে রাখি, ওটা এই সরকারের পক্ষে করা সম্ভব না। যেটা হতে পারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদ লেখা হতে পারে, সেই সনদটা পরবর্তীতে সব দল মিলে সংবিধানে যে ফর্মেই হোক, এটা পুনর্লিখন হোক, সংশোধন হোক, ইনকর্পোরেট করবে। আমি ধারণা করতে পারি তারা আসলে মিন করছেন যে তাদের চাওয়া কিছু মৌলিক সংস্কারও বিএনপিকে অ্যাগ্রি করতে হবে, সবাইকে অ্যাগ্রি করতে হবে। বিএনপি বললাম এই কারণে, কারণ মৌলিক সংস্কার বলতে তারা যা যা বলছেন এর কয়েকটার সাথে বিএনপি দ্বিমত প্রকাশ করছে। বিএনপি কতগুলো মেনেও নিয়েছে মৌলিক সংস্কারের, কিন্তু দুটো অন্তত আছে যেগুলোর সাথে দ্বিমত প্রকাশ করছে। আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং এনসিসি, পরে এনসিসিকে সরিয়ে কমিটি বা এরকম একটা কিছু বলা হচ্ছে, যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য। এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। এখন এনসিপি আসলেই এর মধ্যে কোনোটা না হলে নির্বাচনেই যাবে না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা যা যা বলেন সবগুলোকে আক্ষরিক অর্থে না নেওয়া ভালো। আমি খুশি হব তারা যদি এই বক্তব্যটা মাঠে চাপ তৈরির জন্য ব্যবহার করেন। তারা বিএনপির ওপরে চাপ তৈরি করছেন, তুমি যদি আমাকে নির্বাচনে চাও তাহলে কিন্তু মানতে হবে। এই চাপ তৈরি করার চিন্তাও রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে ফেয়ার আমি মনে করি। কিন্তু শেষ পর্যন্ত যদি তাদের এক্সপেকটেশন মতো মৌলিক সংস্কারগুলো না হয় সবগুলো, তাহলে কি দাঁড়াবে? তাহলে কি তারা আসলেই নির্বাচনে যাবেন না? এটা কি করা তাদের ঠিক হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই ভুল সিদ্ধান্ত হবে তাদের। তারা এটা নিয়ে রাজনীতি করুন, চাপ দেওয়ার জন্য নির্বাচনে যাব না বলতে পারুন, বলুন, কিন্তু এই নির্বাচনে না যাওয়াটা এটার ভিত্তিতে এটা ভুল সিদ্ধান্ত। কারণ আমি বলছি, জুলাই সনদ যতটুকু একমত হয়, যতটুকু এই দুটো তিনটা বাদেও যতটুকু একমত হয়েছে, সবাই তো একমত হয়েছে এটাই। সুতরাং তারা সেটা অ্যাগ্রি করতে পারেন। যেটুকু তারা একমত নন সেটুকু নিয়ে তারা রাজনীতির মাঠে থাকবেন, রাজনীতি করবেন, জনগণকে সচেতন করবেন, কানেক্ট করবেন, ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসার চেষ্টা করবেন। এবং এই ইস্যুগুলো থেকে যাওয়া, অন্তত আমি যদি এভাবে বলি যে সেটা তাদের জন্য বরং ভালো, রাজনীতির কিছু ইস্যু তারা মাঠে পেলেন, যেটা কারণ আগামী নির্বাচনের পর তো বাংলাদেশ শেষ হয়ে যাবে না, বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে যাবে না, বরং এনসিপির রাজনীতির সবচেয়ে সঠিক সময় হবে এই নির্বাচনের পরে। এখন পর্যন্ত যে ধরনের পারসেপশন, বিএনপি বেশ মেজর মার্জিনে জিতবে এবং বিএনপির সেই সরকারের সময় নানা ভুল ত্রুটি হবেও, এটা চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি, এটা একেবারে নিখুঁত কোনো শাসন হবে না, যথেষ্ট প্রবলেম হবে। সেই প্রবলেমগুলো ধরে 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 এনসিপি রাজনীতি করতে পারবেন। তাদের মধ্যে খুবই শিক্ষিত সচেতন তরুণরা আছেন, চমৎকার বলেন, চমৎকার লেখেন এমন তরুণরা আছেন, তারা এটাকে দিয়ে দুর্দান্ত রাজনীতি করতে পারবেন। তার সাথে এই সংস্কারের ইস্যুগুলোও থাকতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় না এটা খুব খারাপ কিছু হবে। সো আমি আশা করি তারা যে কথাটা বলছে নির্বাচনে যাবেন না,
এটা চাপ দেওয়ার জন্য বলছেন, রাজনীতির কারণে বলছেন। আসলে এটা শেষ পর্যন্ত তারা করবেন না, না করলেই সেটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে, তাদের দলের জন্য সেটা ভালো হবে।